চোখে মুখে খুশির আমেজ। জিমিন ফোন রেখে দৌড়ে তের কাছে গেল। জিমিন কাছে যাওয়ায় তে জিমিনকে জড়িয়ে ধরে বলল, টুডে আই এম সো হ্যাপি জিমিন, তুই ঠিক বলেছিলিস। আজকে সারপ্রাইজটা পেয়ে আমার লাইফটা সত্যিই চেঞ্জ হয়ে গেছে। কল্পনাও করিনি রে এমন সারপ্রাইজ পাবো। জিমিন তেকে ছাড়িয়ে বলতে লাগলো, অবশেষে আমার একমাত্র ভাবি হয়েই গেলি, তাই না? তুই আমাকে ভাবি বলে ডাকবি না, বুঝলি? আমরা ফ্রেন্ডই থাকবো, ওকে? আচ্ছা বাবা, ঠিক আছে। এখন যা, গিয়ে শাড়ি চেঞ্জ করে আয়, ঘুমাবো, সকালে আবার উঠতে হবে, যা। তে জিমিনের নাকটা টিপে দিয়ে বলল, ওকে আমার আদরের ননদিনী। এই বলে জিমিনকে ভেঙচি কেটে কাপড় নিয়ে ওয়াশরুমে চলে গেল তে। আর জিমিন তো হা হয়ে তাকিয়ে আছে তে যাওয়ার দিকে। এইমাত্র কি বলে গেল সে? কিছুক্ষণ পর কাপড় চেঞ্জ করে এসে বিছানায় ধপাস করে শুয়ে পড়ল তে। তারপর স্মৃতিচারণ করতে করতে সুখ নিদ্রার অতল গহরে হারিয়ে গেল সে। এভাবে জঙ্কুকও সব স্মৃতি মনে করতে করতে ঘুমের দেশের গভীরে তলিয়ে গেল। পরের দিন প্রত্যেকটা মানুষ কাজে ব্যস্ত, আর তরুণ তরুণীরা সবাই আনন্দ ফুর্তিতে মশগুল। ফটোগ্রাফি করার জন্য সারা রিসর্ট একদম চোখে পড়ার মতো করে সাজানো হয়েছে। এনগেজমেন্টের আয়োজন রিসর্টের সব থেকে বড় হল রুমে করা হয়েছে। সকাল 9টার দিকে তের ফোনে কল আসলো। তে তখনও ঘুমিয়ে। কয়েকবার রিং হয়ে কেটে গেল, তবুও তার ঘুম ভাঙছে না। এমন মরার মতো ঘুমে পেয়েছে তাকে। জিমিন গোসল করে এসেও রিং শুনেছে। তারপরে জিমিন গিয়ে তেকে ধাক্কা দিয়ে জাগালো। তে ধরফড়িয়ে উঠে পড়ে বলল, তোর কি হয়েছে? এভাবে ধাক্কা দিলি কেন? কানে কি তালা লাগিয়ে ঘুমিয়েছিস নাকি? সেই কোন সময় থেকে ফোন বাজছে, শুনছিস না? কোমরে হাত দিয়ে কথাটা বলল জিমিন। ইস রে, ভুল হয়ে গেছে। এই বলে তড়াক করে বিছানায় উঠে বসে ফোন হাতে নিল তে। 5টা কল আর 2টা মেসেজ দিয়েছে জঙ্কুক তাকে। আবার ফোন দিল জঙ্কুক। এবার একবার রিং হতেই তে রিসিভ করে ফেললো। ফোন কানে ঠেকাতেই জঙ্কুকের ঝাড়ি শোনা গেল। এতক্ষণ ধরে ফোন দিচ্ছি, ধরিসনি? কোথায় ছিলিস তুই? আসলে আমি এতক্ষণ ঘুমিয়েছিলাম, বুঝতে পারিনি যে তুমি ফোন দিয়েছো। ও, তো ম্যাডাম শাওয়ার করে পরিপাটি হয়ে থাকুন, সন্ধ্যার পর তো প্রোগ্রাম। হ্যাঁ, এক্ষুনি যাচ্ছি শাওয়ার করতে। আচ্ছা ঠিক আছে, যা, আমি মেডকে নিয়ে নাস্তা পাঠাচ্ছি, শাওয়ার করে এসে খেয়ে নিস। তুমি খেয়েছো? কফি খেয়েছি শুধু। তুই শাওয়ার করে এসে ফোন দিস কেমন? আর একদম ঠান্ডা লাগাবি না। রাখি তাহলে। আচ্ছা ঠিক আছে, বাই। বাই। তে ফোন রেখে দিল বালিশের পাশে। তারপর টাওয়াল ও কাপড় চোপড় নিয়ে চলে গেল ওয়াশরুমে শাওয়ার নিতে। শাওয়ার শেষ করে এসে দেখলো টি টেবিলে নাস্তা রাখা। জিমিন রুমেই ছিল, আর লিজা বারান্দায় জংশুকের সাথে ফোনে কথা বলছে। তেকে দেখে জিমিন বলে উঠলো, নাস্তা করে নিতে। লিজা বারান্দা থেকে এসে ওর পাশে বসলো। তারপর তাদের প্রশ্ন করলো, আচ্ছা একটা প্রশ্ন করি তোদেরকে। তে মুখে স্যান্ডউইচ ঢোকানোয় কথা বলতে পারছে না, সে মাথা ঝাঁকালো। জিমিন বলল, বলো কি বলবে। জঙ্কুক ভাই আর পৌটা কে রে? এমন প্রশ্ন শুনে তের গলায় খাবার আটকে গেল। তে কাশতে লাগলো ভীষণ ভাবে। কাশির ঠেলায় চোখে পানি এসে গেছে তার। জিমিন তার মাথায় আস্তে করে বাড়ি দিল, আর লিজা পানির গ্লাস ঠেলে এগিয়ে দিল। গ্লাস হাতে নিয়ে তে ঢক ঢক করে পানি খেতে লাগলো। কি এমন প্রশ্ন করলাম যে তোর বিষম লেগে গেল? না, তোমার প্রশ্ন শুনে নয়, খাবার গলায় আটকে গেছে কিভাবে জানো, তাই আর কি। লিজাকে ডাহা মিথ্যা কথা বলে দিল তে। লিজা আবার বলল, আচ্ছা বল না রে জিমিন, জঙ্কুক ভাইয়ার বিয়ে কার সাথে হচ্ছে? আমরা এখানে কয়জন আছি? পাল্টা প্রশ্ন করলো জিমিন। কেন? 3 জনই তো দেখতে পাচ্ছি। তোমার জানা মতে কার কার বিয়ে হচ্ছে আমাদের মাঝে? তোর আর আমার। তাহলে এখানে তুমি আর আমি বাদে কে আছি? তে। অ্যাকচুয়ালি তের সাথে ভাইয়ার বিয়ে হতে যাচ্ছে। প্রায় লাফিয়ে উঠল লিজা এই কথা শুনে। আরে আস্তে আস্তে। চুপ থাকতে ইশারা করে জিমিন লিজাকে। এটা কি করে পসিবল? হাউ? আমি জাস্ট বিশ্বাস করতে পারছি না। তুই তো কিছু বল তে। কি বলবো? যা শুনছো সব সত্য, মাথা নিচু করে বলল তে। তোরা এত বড় একটা কথা আমাকে বললি না। আমি নিজেও এতদিন কিছু জানতাম না। এই জিমিন শয়তানটা সব জানতো, আমাকেও কিচ্ছুটি বলেনি সে। কাল রাতে সব জানতে পারলাম।
আমাকে কোনো দোষ দিবি না বললাম, কিন্তু নিষেধাজ্ঞা জারি করা ছিল এ ব্যাপারে। তে রাস্তা খাওয়া শেষ করে চুল ঝাড়তে উঠে গেল। লিসা তেকে বলল, তোর কি ভাগ্য রে তে, তুই জঙ্কুক ভাইয়ার মতো ছেলের বউ হতে যাচ্ছিস, আর তুই তো নিজের বাড়িরই বউ হচ্ছিস। ফাটা কপাল তো আমাদের, নিজের বাড়ি ছেড়ে অচেনা এক জায়গায় যেতে হবে। দুঃখ ভরা কণ্ঠে কথাগুলো বলল লিসা। জিমিন বলল, এটা অবশ্য ঠিক কথা বলেছ। সে তো আমাদের ভাবি হয়ে বসে আছে, তার তো কোনো চিন্তাই নেই। আমরা তো নিজের স্বাধীন জীবন ছেড়ে খাঁচায় গিয়ে ঢুকবো। ওদের সব কথাবার্তা শুনে তে চুল ঝাড়া বাদ দিয়ে কোমরে হাত দিয়ে ওদের সামনে দাঁড়িয়ে বলতে লাগলো, অচেনা জায়গায় যাচ্ছ তোমরা, তাই না? এদিকে দুজন তো দিব্যি প্রেম করে বেড়াচ্ছ, সারাদিন রাত হবু স্বামীদের সাথে কথা বলতে বলতে শহীদ হয়ে যাচ্ছ, আর ভাব দেখাচ্ছ। অচেনা জায়গা বলে দুঃখ প্রকাশ করছো। তোমরা তো শ্বশুর বাড়ি যাওয়ার জন্য অধীর আগ্রহে বসে আছো। আমি কি বুঝি না কিছু? যতই তোমরা আমার সামনে ভাব দেখাও না কেন, মনে রেখো তোমাদের বড় ভাইয়ের বউ আমি। জিমিন আর লিজা একসঙ্গে বলল, তবে দাঁড়া এখানে। তে এক দৌড়ে বিছানার এক পাশে চলে গেল। জিমিন আর লিজা দুজনেই তেকে দুদিক থেকে ঘিরে আসছে। প্লিজ এখন কেউ দৌড়াস না, দেখ ভাবির সাথে কেউ এরকম ফাজলামি করে। তুই আমাদের ভাবি, তাই না? দাঁড়া, আজ তোর একদিন কি আমাদের একদিন। এভাবে খুনসুটির মধ্যে দিয়ে কেটে গেল সারাদিন। সন্ধ্যা 6:30। সারা রিসর্ট সুসজ্জিত, আর প্রত্যেকটা মানুষ আনন্দে মশগুল। খুব সুন্দর লাগছে দেখতে পরিবেশটা। সব মানুষই যেখানে এনগেজমেন্টের অনুষ্ঠান হচ্ছে সেখানে উপস্থিত। আর জঙ্কুক কালো রঙের মধ্যে সোনালী কারুকাজ করা শেরওয়ানি পরেছে, সাথে চুড়িদার, হাতে কালো ঘড়ি, চুলগুলো খুব স্টাইল ভাবে সেট করা, এক কানে ব্ল্যাক টপ আর পায়ে ব্ল্যাক লোফার। তার ফর্সা দেহে কালো রংটা একদম আকর্ষণীয় হয়ে ফুটে উঠেছে। এদিকে সোগা আর জংসুকেরও সেমি গেটআপ, কিন্তু কালার চেঞ্জ। তাদের দুজনকেও খুব হ্যান্ডসাম লাগছে। তারা তিনজনই হলরুমে আছে। হলরুমকে একদম চোখে পড়ার মতো সাজানো হয়েছে। জংকুকতে ওদের মতো বয়সী যত তরুণ তরুণীরা আছে সবাই কালো, সোনালী আর সুরমা কালারের কম্বিনেশনের মধ্যে ড্রেস পরেছে। মেয়েরা লং ড্রেস আর ছেলেরা স্যুট কোট। বয়স্ক মহিলারা এই 3 কালারের কম্বিনেশনে শাড়ি, হিজাব এবং বয়স্ক পুরুষরা পাঞ্জাবি পরেছে। হালকা সাউন্ডের স্পিকারে রোমান্টিক গান বাজছে হলরুমের ভেতর। অনুষ্ঠান শুরু হয়ে গেছে প্রায়। সবাই হলরুমে উপস্থিত, শুধুমাত্র তে, লিজা, জিমিন ব্যতীত। নামজন মাইক হাতে নিয়ে বলতে শুরু করলো, লেডিস অ্যান্ড জেন্টলম্যান, এভরিবডি অ্যাটেনশন প্লিজ। আস্তে আস্তে কোলাহল বন্ধ হয়ে এলো। নামজন আবারও বলতে লাগলেন, আপনারা সবাই জানেন যে আজ আমার ছেলে জঙ্কুক, মেয়ে জিমিন ও ভাতিজি লিজার এঙ্গেজমেন্ট। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু হতে যাচ্ছে আজকের এই এঙ্গেজমেন্ট অনুষ্ঠান। সবাই চিৎকার করে সিটি বাজিয়ে হাততালি দিয়ে আনন্দ উল্লাস প্রকাশ করছে।